আরে এই যে বাপু, তুমি কে? আর তোমার এই অবস্থা দেখে খুব মায়া হচ্ছে। এই নাও 10 টাকা ধরো। কিন্তু তোমাকে কেন জানি খুব চেনা চেনা লাগছে। আমি মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম। আপনি বড় দয়ালু মানুষ, সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করবেন। আমাকে আপনি চিনবেন না গো বাবু। ওরে বাবা, কণ্ঠ শুনে চিনতে পেরেছি। তুমি তো আমাদের সেই হরিদা। কি অবস্থা হয়েছে তোমার? এককালে কত টাকা পয়সা ছিল তোমার, আজ দেখছি কিছুই নেই। এমনকি একটা চোখও কানা হয়ে গেছে। ও সব পুরনো কথা থাক না বাপু। আমার অবস্থা নিয়ে তোমাকেও তো ভাবতে হবে না। সময় বদলে গেছে, এখন মানুষের কাছে হাত পেতে দিন কাটাতে হয়। এটাই আমার নিয়তি। কিন্তু কিভাবে কি হলো বলো তো হরিদা? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। গ্রামে দুর্ভিক্ষ হওয়ার পর তোমার এক চোখ অন্ধ হলো, তারপর একদিন হঠাৎ সব ঠিক হয়ে গেল, কিন্তু তুমি তো ফতুর হয়ে গেলে। আমি ওসবের কিছুই জানি না বাপু। সবই আমার কপালে লিখন আর কর্মের ফল। আজ আমার কেউ নেই, কিচ্ছু নেই, শুধু এই একটা চোখটা নিয়ে বেঁচে আছি। হায় রে নিয়তির লিখন। আমার এই সর্বনাশের জন্যই কানাই দায়ী। ওর জন্যই আজ আমার এই দশা হয়েছে। কতদিন ধরে অনাহারে আছি, আজ বুঝতে পারছি আগে মানুষের সাথে খারাপ ব্যবহার করার শাস্তি পাচ্ছি আমি। কথা বলতে বলতে হরি দুর্বলতার কারণে নিস্তেজ হয়ে গাছতলায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। বাবা, আপনি হঠাৎ থেমে গেলেন যে? কোনো অস্বস্তি বোধ করছেন? ওই দেখ বিশু, দূরে গাছের নিচে একটা লোক পড়ে আছে। চল তো ওদিকে। ঠিকই তো, চলেন বাবা। এই যে বৎস, চোখ খোলো। কি হয়েছে তোর? বিশু, দেখ তো লোকটা বেঁচে আছে কিনা। অনেকক্ষণ তো ডাকাডাকি করলাম, কিন্তু ওর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাবা, মনে হচ্ছে এই লোকটা অনেকদিন কিছু খায়নি, একদম নিস্তেজ হয়ে আছে। একে এভাবে ফেলে রাখা ঠিক হবে না। চলুন আমরা আশ্রমে নিয়ে গিয়ে ওর সেবা করি। চেলার কথা তান্ত্রিক বাবা ফেলতে পারে না। মানবতার খাতিরে হরিকে দুজনে ধরে তাদের আশ্রমে নিয়ে যায় আর জড়িবুটি দিয়ে তার জ্ঞান ফেরায়। আমাদের দেওয়া জড়িবটিতে তুই এখন সুস্থ প্রায়। এখন সত্যি করে বল তো বৎস, তোর এই করুণ দশা কি করে হয়েছিল, আর তুই কেন গাছতলায় পড়েছিলি? আমি অনেকদিন ধরে উপোস ছিলাম বাবা। পেটে দানা পানি না থাকায় শরীর একদম কাহিল হয়ে গিয়েছিল। এই গাছতলায় একটু জিরোতে বসেছিলাম, তারপর আর কিছুই মনে নেই আমার। শরীর যেহেতু এখন সুস্থ, তাই তুই এখন নিজের মতো বাড়ি ফিরে যেতে পারিস। তোর মতো কর্মঠ মানুষ এখানে একা পড়ে থাকলে কি চলে? যা বাছা, বাড়ি ফিরে যা। আমার এই দুনিয়ায় কোনো ঘর বাড়ি নেই বাবা। আমার আপন বলতেও কেউ নেই। মাথা গোঁজার ঠাঁইটুকু পর্যন্ত হারিয়ে আমি এখন ভবঘুরে এক নিঃস্ব মানুষ। তোর এমন দুর্দশা দেখে আমার বড় মায়া হচ্ছে। তুই আমার কাছে একবার কিছু একটা চাইতে পারিস, যা তোর জীবনে খুব প্রয়োজন। আমি তোকে সাহায্য করতে চাই। লোকটাকে অনেক শক্তিশালী তান্ত্রিক বলে মনে হচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কানাইয়ের একটা ব্যবস্থা করতেই হবে, নইলে আমি মরেও শান্তি পাবো না। বাবা, আমার এই বিনাশের জন্য দায়ী ওই ধূর্ত কানাই। ও আমার সব শান্তি কেড়ে নিয়েছে। ও বড় শক্তিশালী, আমি একা ওর সাথে পেরে উঠি না। আপনি আমায় একটা ভূত দিন, যাতে আমি ওকে সায়স্তা করতে পারি। না 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 না, ঠিক এসব কি বলছিস? আমি কারো ক্ষতি করার জন্য আমার সাধন বা বিদ্যা ব্যবহার করতে পারি না। বড় নিন্দার হিংসা ছেড়ে ভালো পথে ফিরে আয়। আরে কিন্তু বাবা, আপনি নিজেই তোমাকে বর চাইতে বলেছিলেন। এখন আপনি নিজেই নিজের কথার খেলাপ করতে পারেন না। আপনি আমায় ফিরিয়ে দেবেন না? তুই বড় ধূর্ত মানুষ। ঠিক আছে, আমি তোকে দাস করে দিচ্ছি। তবে মনে রাখিস, এটা দিয়ে যেন কোনো নিরাপরাধ মানুষের ক্ষতি না হয়। যদি ভুল করিস তবে এর ফল হবে অতি ভয়াবহ। ওরে মালা, ওদিকে কি করছিস? যা তো মা, তোর বাবাকে ডেকে নিয়ে আয়। আমি ভাত বেড়েছি, তোরা দুজনে মিলে হাত মুখ ধুয়ে খেতে বসে যা। এই তো মা, বাবাকে নিয়ে চলে এসেছি। ও মা, আজ কি রান্না করেছো গো? খুব খিদে পেয়েছে। কি দিয়ে ভাত খাবো বলো তো? আজ বাগানের টাটকা সবজি দিয়ে নিরামিষ রেঁধেছি রে মা, খুব সুন্দর স্বাদ হয়েছে। তোরা তাড়াতাড়ি গরম গরম খেয়ে নে দেখি। ধ্যাত,
আমি এসব নিরামিষ তরকারি একদম খাবো না। আমার আজ অনেক দিন ধরে মাছ খেতে খুব মন চাইছে, আমাকে মাছ দাও। জানিসই তো মা, অভাবে চোটে গরু দুটো বিক্রি করে দিলাম। এখন গোয়াল ঘরটা একদম ফাঁকা পড়ে আছে, হাতে একটা পয়সাও নেই। এখন এই নিরামিষটুকু খেয়ে নে, খাওয়া শেষ করে আমি নদীতে যাব আর তোর জন্য বড় দেখে মাছ ধরে আনবো। শুনলি তো, তোর বাবা যখন বলেছে মাছ আনবে তখন নিশ্চয়ই আনবে। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে দেখি। আচ্ছা মা, তবে দাও, আমি খেয়ে নিচ্ছি। কিন্তু বাবা যখন নদীতে মাছ ধরতে যাবে তখন আমিও বাবার সাথে যাব। ঠিক আছে মা, তোর যখন অত শখ তবে তোকেও আজ সাথে করে নিয়ে যাব। তুই পাশে বসে দেখিস আমি কত বড় বড় মাছ ধরি। বিকেলবেলা কানাই আর মালা গ্রামের সাধারণ একটি পুকুর পাড়ে বসে ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করছে। এমন সময় মোড়ল মশাই ওই পথ দিয়ে যাচ্ছিলেন। আরে কানাই যে, এই পড়ন্ত বিকেলে মেয়েকে নিয়ে এখানে বসে কি করছিস? হ্যাঁ, কোনো কাজকর্ম নেই নাকি রে আজ? আর বলবেন না মোড়ল মশাই, মেয়েটা শুধু নিরামিষ তরকারি দিয়ে আর ভাত খেতে চাইছে না। যদি একটা মাছ ধরতে পারি তবে মেয়েটা আজ অন্তত তৃপ্তি করে দুমুঠো খেতে পারবে, কিন্তু মাছের তো দেখাই নেই। এই গ্রামের সাধারণ পুকুরে কি মাছ আর পাবি রে কানাই? সারাদিন গ্রামে সবাই এখানে জাল ফেলে, সেখানে আদেও কোনো মাছ অবশিষ্ট আছে কিনা কে জানে। আপনার কথা মিছে নয় মোড়ল মশাই, আমিও জানি এখানে মাছ পাওয়া কঠিন, কিন্তু নিরুপায় হয়ে এখানে বসে ভাগ্যের পরীক্ষা করছি, যদি কপালে কিছু জোটে। শোন কানাই, তোর নিজের তো একটা বড় পুকুর বাড়িতে আছেই, তুই সেখানে নিজে মাছের চাষ করিস না কেন? তাতে তোদের খাওয়াও হবে, আবার বাজারে বিক্রি করে সংসারও চলবে। মাছ চাষ করা তো ভাগ্যের কথা মোড়ল মশাই, কিন্তু তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমার মতো গরিব মানুষ মাছের পোনা কেনার টাকা কোথায় পাবে বলুন? আচ্ছা, তুইও তো চিন্তা করিস না, একবার আমার বাড়ি আসিস, আমি তোকে মাছ চাষ শুরু করার জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করব। আরে কানাই যে, এই ভর সন্ধ্যায় হঠাৎ আমার বাড়িতে কোনো বিশেষ দরকার আছে নাকি বাপু? আগে হুজুর, আপনি তো বিকেলে বলেছিলেন একবার দেখা করতে, তাই টাকাটার আশায় আপনার কাছে ছুটে এলাম। আরে বাপু, আসতে বলেছে বলে কি সাত সন্ধ্যায় আসতে হবে? আসলে আমারই ভুল হয়েছে, কাল আসার কথা বলতে একদম ভুলে গিয়েছিলাম। তুই আজ বাড়ি যা কানাই, কাল সকালে আসিস, তখন তোকে মাছ চাষের জন্য কিছু টাকা হাতে তুলে দেব। এই রাতের বেলায় কি আসে এদিক দিয়ে? ঠিকই তো কানাই মনে হচ্ছে। আয় বেটা আয়, আজ থেকে তোর ভাগ্যে আমি কালই লিখে দেবো একেবারে। হ্যাঁ, কে কে ওখানে দাঁড়িয়ে কথা বলছো না কেন? অন্ধকারে তো কিছুই ঠাউর করতে পারছি না। এভাবে বেশ খানিকক্ষণ কানাইয়ের সাথে এমন ঘটতে থাকে। কানাই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু বিছানায় ছটফট করতে থাকে, ঘুম যেন আসছে না। কি হয়েছে তোমার? হঠাৎ এমন করে ধরফর করে বিছানায় উঠে বসলে কেন? শরীর কি খারাপ লাগছে? জানি না গো কবিতা, মনটা খুব অস্থির লাগছে। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে কেউ আমার দম আটকে দিচ্ছে। আমি আর ঘুমোতে পারছি না। ভয় পেও না, সারাদিন হয়তো দুশ্চিন্তায় এমন হচ্ছে। তুমি শান্ত হয়ে শো তো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বাহ, তান্ত্রিকের দেওয়া সেই জ্যান্ত শক্তিটা তো দারুণ কাজ করছে দেখছি। আমি এখান থেকে সব অনুভব করতে পারছি। এই তো আমি ঠিক বুঝতে পারছি, আমার সেই অনুগত দাসবোধ কানাইয়ের ওপর তার খেল দেখাতে শুরু করে দিয়েছে। এবার দেখি কানাই, তুই কিভাবে শান্তিতে থাকিস। তোর সুখের ঘুম তো আমি হারাম করেই ছাড়বো। সারা রাত তুই এভাবে যন্ত্রণায় ছটফট করবি, আর আমি এখানে বসে সেই আনন্দ উপভোগ করব। এই নে কানাই, তোর মাছ চাষের জন্য এই টাকাগুলো রাখ, খুব সাবধানে যাস, আর ভালো দেখে মাছের পোনা কিনবি কিন্তু। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মোড়ল মশাই। আমি আজই বাজারে যাব মাছের পোনা আনতে, আপনি শুধু আশীর্বাদ করবেন। আশীর্বাদ করি তুই যেন সফল হোস,
নিজের পুকুরে মাছ চাষ করে এবার নিজের ভাগ্যটা নিজেই বদলে ফেল কানাই। ফেরার পথে সেই নির্জন হিজলতলা। হঠাৎ কানাইয়ের সামনে ধোঁয়ার মতো আবছা কিছু ভেসে ওঠে, আবার পরক্ষণেই মিলিয়ে যায়। এ কি, ঠিক কালকের মতো আজও মনে হলো চোখের সামনে দিয়ে কি যেন একটা উড়ে গেল। কে ওখানে? এই সাত সকালে নির্জন জায়গায় কে আছো? তুই তোর সবটুকু দিয়ে চেষ্টা করিস না কেন, তুই কোনোভাবেই সফল হতে পারবি না। মনে রাখিস, কেউ একজন চায় না তুই ভালো থাকিস। আমি কি শুনছি? আমি একজন সামান্য কৃষক মাত্র। আমার সাথে এমন খেলা খেলো না। আমি কারো অন্যায় করিনি। আমায় এসব বলে কোনো লাভ নেই। বললাম তো, কেউ একজন চায় না তোর ভালো হোক, আর আমি সেই মতোই তোর পিছু নিয়েছি। তুমি যে হও না কেন, আমি আমার সততার উপর বিশ্বাস রাখি। তুমি আমার মনোবল কখনোই ভাঙতে পারবে না। কি গো, মোড়ল মশাই কি শেষমেশ টাকা দিলেন? অনেকক্ষণ ধরে তোমার পথের দিকে তাকিয়ে বসে আছি। হ্যাঁ গো কবিতা, মোড়ল মশাই কথা রেখেছেন। এখন আর দেরি করা যাবে না। পুকুরে ছাড়ার জন্য মাছের পোনা কিনতে এখনই বাজারে যেতে হবে। ও বাবা, তুমি একা যেও না, আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে চলো। আমি নিজের চোখে রঙিন মাছের পোনা দেখবো। আচ্ছা মা, চল, তোকে নিয়ে মাছ কিনে আনি। তুই সাথে থাকলে আমারও বেশ ভালো লাগবে। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। সব দোকানে তো মাছের দাম খুব চড়া দেখছি। এই যে ভাই, এই রুই মাছের পোনার কেজি কত করে নিচ্ছেন? তাই নাই দাদা, বাজারে যে একটু চড়া, তবে আপনার জন্য 350 টাকা কেজি রাখবো। একদম তাজা পোনা, পুকুরে ছাড়লে দ্রুত বড় হবে। ঠিক আছে ভাই, আমাকে এক পাত্রে 2 কেজি পোনা দিন। সাবধানে দিয়েন যেন পথে মাছগুলো মরে না যায়। আরে না দাদা, বাজারে আমার আনা পোনাগুলো সবার সেরা। দেখেন পোনাগুলো কত চঞ্চল, একদম নিশ্চিন্তে নিয়ে যান। কানাই মাছের পোনা কিনে মাথায় করে সেই নির্জন পথ দিয়ে যেতে থাকে। যখনই সেই হিজলতলার কাছে আসে, আবারও সেই অদৃশ্য কণ্ঠ ভেসে আসে। তুই এই পোনা নিয়ে বাড়ি ফিরতে পারবি না কানাই। তুই কখনোই মাছ চাষ করতে পারবি না, কারণ কেউ একজন তোর ভালো চায় না। কে কে ওখানে কথা বলছো? আমি বলছি, আমি আমার সততার উপর বিশ্বাস করি। তোমার সাহস থাকলে আমার সামনে এসো। আসবো, সময় হলেই আমায় দেখতে পাবি। আর তোর সততার উপর খুব ভরসা, তাই না? দেখ এবার। মরে গেলাম। ও বাবা, এ কি হলো? তুমি হঠাৎ এইভাবে আছাড় খেলে কিভাবে? তোমার তো অনেক চোট লেগেছে গো। আর তুমি কার সাথে কথা বলছিলে? ওরে মালা, আমার কথা বাদ দে। আগে দেখ মাছগুলো সব কোথায় গেল। তাড়াতাড়ি ওগুলো ধর। কোথায় মাছ বাবা? একটা মাছও তো কোথাও দেখছি না। এই হাঁড়ির ভেতরেও তো এক ফোঁটা জল বা মাছ কিছুই নেই। যেগুলো মাটিতে পড়েছিল সেগুলোও দেখছি না। সে কি রে, এতগুলো মাছের পোনা নিয়ে আসলাম, তবে কি সব হাওয়ায় মিলিয়ে গেল? হায় হায় হায়, এখন কি হবে? এটা আমার সাথে হতে পারে না। বাবা, ও বাবা, এখন ওসব ছেড়ে ওঠো। চলো আগে বাড়ি যাই। তোমার কপালে আর হাতে অনেক রক্ত বেরোচ্ছে। তুমি যে অসুস্থ হয়ে পড়বে গো। কি থেকে কি হয়ে গেল বলো তো? মাছ কিনতে গিয়ে তুমি এমন ভাবে জখম হয়ে ফিরবে তা তো স্বপ্নেও ভাবিনি। বিশ্বাস করো কবিতা, আমি নিজেও কিচ্ছু বুঝতে পারছি না। চোখের পলকে সব ওলট পালট হয়ে গেল। আর একটা অদৃশ্য ছায়া আমার পিছনে পড়ে আছে, সব কাজে আমায় বাধা দিচ্ছে। কি বলো? অদৃশ্য ছায়া? আসলে বলো তো তোমার কি হয়েছে? মালামাও তো তোমার সাথে ছিল। সে শুধু আমাকেই দেখা দেয় আর বলে কে জানে আমার ভালো চায় না। কি কানাই, এত বড় একটা কাণ্ড হয়ে গেল আর তোরা কেউ আমাকে একবার খবর পর্যন্ত দিলি না? কিভাবে এমন চোট পেলি শুনি? মোড়ল মশাই, আমার সাথে কি যে হচ্ছে আমি নিজেই জানি না।
বাজার থেকে আনন্দের সাথে মাছ নিয়ে ফিরছিলাম, কিন্তু সব মাছের পোনা হাওয়া হয়ে গেল, আর কেউ একজন সজোরে আমায় আঘাত করলো। হ্যাঁ মোড়ল মশাই, আমরা মাছ নিয়ে আসার সময় পথে কে যেন বাবাকে বারবার ভয় দেখাচ্ছিল। তারপর বাবা হঠাৎ পড়ে গেল আর হাঁড়ির সব মাছ উধাও হয়ে গেল। থাক মা, ওসব নিয়ে ভেবে আর কাজ নেই। যা হবার হয়ে গেছে, মাছ হয়তো পড়ার সময় লাভালাভি করে ঝোপঝাড়ে বা গর্তে চলে গেছে। মোড়ল মশাই, এমনিতেই নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা, অন্যদিকে আমার স্বামীটার করুণ পরিণতি, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আরে শান্ত হও কানাই বউ। কানাই, তুই তো এখন জখম শরীর নিয়ে বাজারে মাছ কিনতে যেতে পারবি না। এই নগেন, তুই নিজে গিয়ে ভালো জাতের মাছের পোনা কিনে কানাইয়ের পুকুরে ছেড়ে দিয়ে আসবে। হ্যাঁ না না মোড়ল মশাই, আপনি আমাদের জন্য আর কত করবেন? এমনিতেই অনেক টাকা খরচ করেছেন, আর লজ্জায় ফেলবেন না। তুই একদম চুপ করবি। তুই কি আবার কম উপকার করেছিস? তোর মতো এমন বিশ্বাসী লোক আমি আর এ তল্লাটে পাবো কোথায় বলতো দেখি? মোড়ল কাকু, আপনি সত্যি অনেক দয়ালু আর খুব ভালো মানুষ। এমন উপকারী গ্রাম প্রধান প্রত্যেক গ্রামেই থাকা দরকার। মালার কথা শেষ হতেই মোড়লের কথা মতো নগেন চলে যায় আবারও পোনা মাছ কিনে আনতে। পরন্তু বিকেলে মাছের পোনা নিয়ে এসে কানাইয়ের পুকুরে ছেড়ে দেয় নগেন। ওগো, দেখেছো, মাছগুলো তো অল্প দিনেই বেশ বড় হয়ে গিয়েছে। আজ একবার জাল ফেলে দেখতে পারো, বড়গুলো বাজারে বিক্রি করলে কিছু টাকা আসবে। এই দেখো বাবা, আমি আজ আগে থেকেই একটা ছিপ সাথে করে নিয়ে এসেছি। আমি আজ নিজের হাতে একটা বড় মাছ ধরে মাকে দেব। ঠিক আছে মা, তুই তবে ছিপ ফেল, আমি চট করে ঘর থেকে বড় জালটা নিয়ে আসি। কবিতা, তুমিও চলো আমার সাথে, জালটা ধরতে সুবিধে হবে। টোপটা বোধহয় গিলেছে। টান দিয়ে দেখি কি মাছ বড়শিতে আটকেছে। ওরে বাবা, এ কি হলো? মাছটা হঠাৎ ব্যাং হয়ে গেল কেন? পুকুর থেকে ওটা কি অদ্ভুত কালো ধোঁয়া বেরোচ্ছে। হঠাৎ পুকুরের জল টকবক করে ফুটতে শুরু করে এবং একটি বড় কালো ছায়া ভেসে ওঠে। তার ইশারায় পুকুরের সব মাছ জল থেকে লাফিয়ে মৃত ব্যাং হয়ে যায় আর পানি আস্তে আস্তে কমতে থাকে। এই তো মা, আমি জাল নিয়ে চলে এসেছি। কিন্তু তুই এভাবে পুকুর পাড়ে দাঁড়িয়ে কাঁপছিস কেন? কি হয়েছে? ও বাবা, জাল দিয়ে আর কি হবে? দেখো, চেয়ে দেখো একবার, পুকুরের সব মাছগুলো কেমন জাদুর মতন ব্যাং হয়ে গেল। পুকুর এখন একদম ফাঁকা, পানিও উধাও। হায় সৃষ্টিকর্তা, এ কি পরীক্ষা নিচ্ছ আমার? আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করিনি, তবে আমার সাথে কেন বারবার এমন অলৌকিক বিপদ হচ্ছে? কেঁদো না গো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। চলো এখন ঘরে চলো, এই জায়গাটা কেমন জানি ছমছম করছে। গভীর রাত, ঘরে সবাই ঘুমিয়ে থাকলেও মালা বিছানায় শুয়ে ভাবছে। হঠাৎ সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে যায়। কেন আমাদের সাথে এমনটা হচ্ছে? ওই শয়তান ভূতটা সব মাছকে ব্যাং বানিয়ে দিল, কিন্তু এই পুকুরটা কেন আমাদের একটুও সাহায্য করলো না? ওরে পুকুর, তুই কেন আমাদের মাছগুলোকে বাঁচালি না? কেন ব্যাং করে দিলি সব? আমরা তোকে কত যত্ন করেছি, পরিষ্কার রেখেছি, তবুও তুই আমাদের কেন এইভাবে ঠকালি? এমন সময় এক রহস্যময় তান্ত্রিক এসে মালার পিঠে হাত রাখে। মালা চমকে উঠে পিছনে তাকায়। তুই কে মা? এই গভীর রাতে এই পুকুর পাড়ে বসে কার সাথে কথা বলছিস, আর কেনই বা এমন করে কাঁদছিস? আমি মালা। আমার বাবা এই পুকুরে অনেক কষ্ট করে মাছ চাষ করছিল, কিন্তু এক অশুভ ভূত আমাদের সব মাছকে ব্যাং বানিয়ে দিয়েছে, তাও আবার অনেকগুলো মৃত ব্যাং। পুকুরের পানিও শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই নাকি? এমন ঘটনাও ঘটে গেছে তোদের সাথে? হ্যাঁ গো,
আমরা তো কখনো কারো ক্ষতি করিনি দাদু। তবে আমাদের সাথে কেন বারবার এমন হচ্ছে? বাবা তো এখন ভয়ে রাতে ঘুমাতেও পারে না, আমারও এখন ঘুম আসে না। আমি সব বুঝতে পারছি মা, এ কোনো সাধারণ ঘটনা নয়। আচ্ছা মা, তোমার বাবার নাম কি কানাই? হ্যাঁ দাদু, আমার বাবার নাম কানাই। কিন্তু আপনি আমার বাবার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? তুমি এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও মা। আর তোমাদের বাড়িতে একটা শূন্য গোয়াল ঘর আছে না? কাল সকালে উঠে দেখবে তোমাদের সেই শূন্য গোয়াল ঘরে অনেক রঙিন মাছ খেলা করছে। মনে করো এ আমার কোনো অজানা পাপের প্রায়শ্চিত্ত। কি বলছেন দাদু? আমাদের ভাঙাচোরা গোয়াল ঘরে রঙিন মাছ চাষ হবে? এ তো ভাবতেই পারছি না আমি। ওই মাছগুলোই তোমাদের ভাগ্য বদলে দেবে, আর কোনো অশুভ শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আশীর্বাদ করি, সুখে থেকো। এ কি দাদু, আপনি কোথায় চলে গেলেন? এই তো একটু আগে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তবে কি উনি কোনো দেবতা? এ কি মালা, তুই এই মাঝরাতে এখানে একা কি করছিস? আমরা তো তোকে ঘরে না পেয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম রে মা। মা, বাবা, আমি পুকুরকে বকতে এসেছিলাম। কেন সে আমাদের মাছগুলো বাঁচালো না, কেন পানি ধরে রাখলো না। কিন্তু এখানে এক বুড়ো তান্ত্রিক দাদুর সাথে আমার দেখা হয়েছে। তুই আবার এসব কি বলছিস মা? নিশ্চয়ই ওই ভূত তোকে এখানে নিয়ে এসেছে। না মা, তিনি সত্যি এক তান্ত্রিক দাদু ছিলেন। তিনি বললেন আমাদের গোয়াল ঘরে নাকি কাল থেকে রঙিন মাছের চাষ হবে। মা, দাদু বলেছেন আমাদের আর কোনো ভয় নেই, কোনো ভূত আর আমাদের ক্ষতি করতে পারবে না। কি বলছিস এসব আবল তাবল? গোয়াল ঘরে মাছ আসবে কোত্থেকে? আর তোর বাবা আবার নতুন করে মাছ কেনার টাকা পাবে কোথায়? চল এখন ঘরে চল। ও বাবা, মা, তোমরা জলদি এদিকে এসো। দেখে যাও এখানে কি কাণ্ড হয়েছে। তান্ত্রিক দাদুর কথা একদম মিলে গেছে। কি হয়েছে রে মালা? সাত সকালে গোয়ালঘরের সামনে দাঁড়িয়ে ওভাবে চিৎকার করছিস কেন মা? কোনো বিপদ হয়েছে নাকি? তাই তো মা, কি হয়েছে? গোয়াল ঘরে তো আর গরু নেই যে সেখানে গিয়ে ডাকছিস। কি হয়েছে খুলে বল তো। ও মা, তোমরা ভেতরে ঢুকে একবার দেখোই না। দেখো এখানে কত শত রঙিন মাছ খেলা করছে। দাদু ঠিকই বলেছিল যে আমাদের আর চিন্তা করতে হবে না। এ কি, এ তো সত্যি সত্যি অবিশ্বাস্য ব্যাপার। শূন্য গোয়াল ঘর এভাবে রঙিন মাছে ভরে গেল কি করে? এ তো কোনো অলৌকিক শক্তি ছাড়া সম্ভব নয়। দাদু বলেছিল আমরা এখন থেকে এই রঙিন মাছেরই চাষ করতে পারবো। আমাদের আর মাছ কেনা বা টাকার জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না বাবা। তুই ঠিকই বলেছিস মা, বাজারে এই বিদেশি রঙিন মাছের তো অনেক দাম পাওয়া যায়। কিন্তু এই দয়ালু তান্ত্রিক বাবা কোথায় থাকেন বলতো মা? দাদু কোথায় থাকেন তা তো জানি না বাবা। রাতে কথা বলা শেষ হতে না হতেই তিনি হঠাৎ কুয়াশার মতন মিলিয়ে গেলেন। আমি খুঁজেই পেলাম না। যাই হোক, ওই তান্ত্রিক বাবাই আমাদের রক্ষা করেছেন। তুই যদি কোনোদিন আবার তাকে দেখতে পাস তবে আমাদের হয়ে অনেক ধন্যবাদ জানাস। পারলে তাকে একবার বাড়িতে নিয়ে আসিস মা। না না, এটা কিছুতেই হতে পারে না। ওই ছাড় পোশাক কানাই আবার ভালো দিন কাটাচ্ছে। এটা আমি নিজের চোখে সহ্য করতে পারছি না। এই দাসভূত, তুই কোথায় গেলি? তুই এখনই যা এবং কানাইয়ের ওই রঙিন মাছের স্বপ্ন এক নিমেষে ধ্বংস করে দিয়ে আয়। না প্রভু, এটা আমার পক্ষে আর সম্ভব নয়। কানাই এখন শক্তিশালী তান্ত্রিক বাবার হেফাজতে চলে গেছে। আমি তার অবদ্ধ হতে পারবো না। কি আমার মুখের ওপর কথা বলিস তুই? ভুলে যাবেন না, ওই তান্ত্রিক বাবার কথাতেই আমি আপনার দাস হয়ে আছি। যদি এখন আমি কানাইয়ের কোনো ক্ষতি করতে চাই তবে সেই তান্ত্রিক বাবা রেগে গিয়ে আমায় চিরকালের জন্য ছাই করে দেবেন। আমাকে ক্ষমা করুন। তুই সামান্য এক ভূত হয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? তুই আমার কেনা দাস, তোকে শুধু আমার হুকুমই পালন করতে হবে। তোকে এত সাত পাঁচ ভাবতে হবে না।
কানাই যদি সুরক্ষিত থাকে তবে কানাইকে ছেড়ে তুই ওর মেয়ের ছোট্ট মালার ক্ষতি করে। মেয়েটার কোনো সর্বনাশ করতে পারলে কানাই নিজে থেকেই ভেঙে পড়বে। কেন, যে প্রভু আমায় তোর মতো এক নিষ্ঠুর মানুষের কাছে পাঠালেন, যদি তার হুকুম পেতাম এখনই আমি ঘাড় মটকাতাম ব্যাটার। এই যে ছোট মাছ, তোকে আমি নিজের কাছেই রাখবো, তোকে কাউকে বিক্রি করতে দেব না। তুই সারা জীবন আমার সাথেই থাকবি। এই শুকনো পুকুরের মতন আমার সাথে কখনো ছলনা করো না, কেমন? হঠাৎ মাছটি একটি সুন্দর পাখিতে রূপান্তরিত হয়ে উঠতে থাকে। এ কি, তুমি মাছ থেকে হঠাৎ পাখি হয়ে গেলে কিভাবে? আমার চোখের সামনে এমন জাদু তো আগে কখনো দেখিনি। ভয় পেও না ছোট মেয়ে, আমি তোমাদের রক্ষক হিসেবেই এখানে আছি। তোমাদের বিপদে রক্ষা করাই আমার আসল কাজ। আমার একটা পাপের জন্যই তোমাদের এমন কষ্ট পেতে হয়েছে। এই রকম কথা তো সেই তান্ত্রিক দাদুও বলেছিল আমায়। এ কেমন রূপকথার কাহিনী হচ্ছে আমাদের সাথে? এই যে সুযোগ, এই দাসবু, তুই এখনই মালার উপর চড়া হো, ওর সর্বনাশ করে কানাইকে সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে দে। এ কি হরি, তুমি আমার ছোট্ট মেয়ের ক্ষতি করতে চাইছো? আগে অন্যায় করে এক চোখ হারিয়েছো, তবুও তোমার শিক্ষা হয়নি। তবে কি এতদিন নাম না জানা লোকটাই তুমি? হ্যাঁ কানাই, আমি সেই হরি। তোর জন্যই আজ আমার এই দশা। এক চোখ হারিয়ে ভিখিরি হয়েছি। আজ আমি তোকে অন্ধ করে আমার মতো ভিখিরি বানিয়ে ছাড়বো। মালামা সাবধানে, হরিদা এখন শয়তান হয়ে গেছে, তার সাথে তার দাস ভূত আছে। এই দাসভূত, এই লাঠিটা ছুঁড়ে কানাইয়ের চোখ কানা করে দে। ওকেও আজ থেকে আমার মতো অন্ধকারে ডুবে থাকতে দে। দাসভূত কানাইয়ের চোখের দিকে লাঠি ছুঁড়ে মারতেই সেই পাখিটি উড়ে আসে লাঠির সামনে এবং পাখিটি তান্ত্রিকের রূপ ধারণ করে কানাইয়ের সামনে এসে দাঁড়ায়। লাঠিটি বাতাসে থমকে যায়। খবরদার হরি, এই নিরাপরাধ পরিবারটির ক্ষতি করার চেষ্টা করবি না। তোর পাপের ঘোড়া এবার পূর্ণ হয়ে গেছে, এবার তোর শাস্তি পাওয়ার পালা। আপনি আমার পথে বাধা দেবেন না তান্ত্রিক বাবা, আপনি সরে যান। আজ আমি ওদের কাউকে আস্ত রাখবো না, সব শেষ করে দেবো। আমার টার্গেট মিস হতে পারে না। তুই আমার কাছে ছলনা বলে এই দাসভোট নিয়েছিস এবং তা দিয়ে নিরাপরাধ মানুষের ওপর অত্যাচার করেছিস। তোর ক্ষমা নেই। আমি যা খুশি তাই করব। আপনি যদি আমার পথে বাধা হন তবে আজ আমি আপনাকেও সরিয়ে দেব। এই দাসভূত, তান্ত্রিককে আক্রমণ কর। আমি পারবো না, তান্ত্রিক বাবা আমায় লাঠি থামিয়ে দিয়েছেন। এখন উনি হুকুম করলে আপনার ভবলীলার সাঙ্গ করতেও আমার হাত পা কাঁপবে না। দেখ হরি, যে ভূতকে দিয়ে তার দাসত্বের কাজ করিয়েছিস, এবার সে নিজেই তোর ঘাড় মটকাতে যাচ্ছে। তুই কত বড় পাপী! হ্যাঁ, আমি পাপী ওই কানাইয়ের জন্য। ওকে আমি ছাড়বো না। তুই ছাড় পাস কিনা দেখ। তুই কানাইয়ের চোখ অন্ধ করতে চেয়েছিলি, তাই এখন থেকে তুই দুই চোখে অন্ধ হয়ে থাকবি, যাতে কারো সুখ দেখে তুই আর হিংসে করতে না পারিস। এই যে দাসভূত, হরির বাকি চোখটা অন্ধ করে দে। আমার চোখ, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। জানো কবিতা, বাজারে আমাদের এই রঙিন মাছগুলোর এখন দারুণ চাহিদা। ভাবছি আজ আরো কিছু মাছ বাজারে নিয়ে যাব, তাতে অনেকগুলো টাকা আসবে। সব মাছ যদি বাজারেই বিক্রি করে দাও তবে হবে নাকি? আমাকে একটু খাওয়াবে না? আমার কি আর মাছ খেতে ইচ্ছে করে না ভেবেছো? ঠিক বলেছো কবিতা। এই নে মালামা, তোর মায়ের জন্য সেরা কয়েকটা মাছ আলাদা করে তুলে রাখিস তো। হ্যাঁ বাবা, অবশ্যই রাখবো। কিন্তু শোনো, ওই গাঢ় বেগুনি রঙের মাছটা কিন্তু ভুলেও ধরো না জানো। ওটাকে আমরা কোনো দিনও বিক্রি করব না। কেন রে মা, এই মাছটা তোর কাছে এত প্রিয় কেন আবার? তোমরা তো জানো না, ওই বেগুনি মাছটাই কিন্তু সেই দিন পাখি হয়ে তান্ত্রিক দাদুর রূপ নিয়েছিল আর আমাদের সবার প্রাণ বাঁচিয়েছিল। ওটা আমাদের ঘরের রক্ষাকর্তা। তাই নাকি রে মা? তাহলে তো ওটা আমাদের কাছে এক আশীর্বাদ হয়েই থাকবে। সত্যি গো, রঙিন মাছের চাষ আমাদের জীবনটাই বদলে দিয়েছে। যে গোয়াল ঘর একদিন শূন্য ছিল, আজ তা আমাদের মুখে হাসি ফুটিয়েছে। গোয়াল ঘরে রঙিন মাছের চাষ সত্যি লাভজনক।